ক্লাসে বসেই ফেক আইডি থেকে কলেজের টিচারকে মেসেজ দিল তিতলি, হেই, আমি কি আপনার টোনাটুনিদের মা হতে পারি? মেসেজটা লিখে সেন্ড করে দিল তিতলি। পাশ থেকে নিধি চিন্তিত গলায় বলল, দোস্ত, যদি কোনোভাবে ধরা পড়ে যাস, তোর আর রক্ষে নেই রে। সেদিন দেখলি না সেকেন্ড ইয়ারের মেয়েটাকে কিভাবে থাপ্পড় দিল? বাপ্পা, আমার ভাবলেই গায়ে কাটা দিয়ে আসে। তোর জন্য আমার ভয় হয় রে তিতলি। তিতলি কথাটা হেসে উড়িয়ে দিল যেন, বলল, আরে ধুর, ধরা পড়ব কিভাবে? আর ধরা পড়লেও বা কী হবে? যত সব, স্যারদের এত অ্যাটিটিউড হলে চলে নাকি? যতই হোক, এভাবে যে নাচতে নাচতে মেসেজ দিচ্ছিস, পরে যেন এর জন্য তোকে পস্তাতে না হয়। আমি বাবা এসবে নেই, তোকে আগে থেকেই সাবধান করে দিলাম। আমি ভয় পাই নাকি ওই লোককে? আমি জাস্ট বোঝাতে চাইছি যে টিচারদের এত অ্যাটিটিউড হলে চলে না। তাদের মন হতে হবে মোমের মতো নরম। কথায় কথায় স্টুডেন্টদের কর্কশের মতো ধমক দিলে অকালে সামনের দাঁত পড়ে যাবে, ওটাই। তুই আজকে 1 সপ্তাহ ধরে স্যারকে মেসেজ দিচ্ছিস, স্যার তো একটা রিপ্লাইও দিচ্ছে না। আমার তো মনে হয় না আর দেবে। হতাশ গলায় বলল নিধি। তিতলিও মুখ বেঁকিয়ে বলল, দিলেই কি আর না দিলেই কি? কথাটা শেষ হতেই আচমকা তিতলির কোলের উপরে থাকা ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। তিতলি ফোনের দিকে তাকালো, নিধিও তাকালো। ওরা যা ভাবছে সে কি? ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে ফরাজ খান লেখা দেখে গা শিউরেই উঠল তিতলির। লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, নিধির বাচ্চা, ফরাজ খান, দেখ তোর কথাটা সত্যি হলো না। লাফালাফি বন্ধ করে কে লিখেছে দেখ তিতলি। আমার তো মনে হয় তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। মেসেঞ্জারে ঢুকতেই দেখা মিলল সেই অনাকাঙ্ক্ষিত মেসেজের। তা আপনি কয়টা বাচ্চা নিতে পারবেন ম্যাডাম? আমার তো আবার কম দিয়ে পোষাবে না। আফটার অল 10-20টা বাচ্চা নেওয়ার কথা ভেবেছি। এতবার আমাকে সামলাতে পারবেন তো? কলেজের টিচার ফরাজ খান নাকি এমন মেসেজ দিয়েছে, ভাবা যায়? তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বারবার সেই মেসেজটা পড়ল। বুঝতে যেন কয়েক মিনিট সময় লেগে গেল। এখনও যেন বিশ্বাস হচ্ছে না। নিধি, এটা কি সত্যি? আমাকে একটা চিমটি কাটতো, আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? ওদিকে ক্লাসে স্যার চলে এসেছে। নিধির আপাতত এদিকে মনোযোগ নেই। সব স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম দিল ফরাজ খানকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরাজের চোখ সবার ভিড়ে বসে বসে ফোনে ডুবে থাকা মেয়েটার দিকে গেল। কি বেয়াদব মেয়ে! ক্লাসের স্যার এসেছে, কোথায় দাঁড়িয়ে সালাম দেবে তা না, মেয়ে ফোনে ডুবে আছে। ফরাজ বিরক্ত হলো। ভ্রুযুগল কুচকে বড় কদম ফেলে সেদিকে এগিয়ে এলো। তিতলির থেকে এক টোকারের ফোনটা ছো মেরে কেড়ে নিল। শাসানো গলায় বলল, ক্লাসে মনোযোগ না দিয়ে ফোনের ভিতরে এইভাবে ডুবে থেকে নিশ্চয়ই আপনার জ্ঞান বাড়ছে না মিস তিতলি। হঠাৎ আক্রমণে তিতলি ভড়কে গেল। ক্লাসের সবার দৃষ্টি ওর দিকে। অস্বস্তি ভয়ে তিতলি কাঁপছে। কোনোভাবে যদি দেখে ফেলে মেসেজের ব্যক্তিটা সে, তাহলে কলেজ থেকে বের করে দেবে না বলা যায়। কাঁদো কাঁদো মুখে নিজের ফোন ফেরত চাইল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার, আমি ইচ্ছে করে হতে দিইনি, জাস্ট শাট আপ। ধমকে তিতলি কেঁপে উঠল, তবে তাও অসহায় মুখ করে বলল, মোবাইলটা ফেরত দিন স্যার। ফরাজ মোবাইল দিলই না, উল্টে ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও পেছনে ফিরে শাস্তিস্বরূপ বলল, যতক্ষণ না ক্লাস শেষ হবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন। চলবে নাকি? যতক্ষণ না ক্লাস শেষ হবে এইভাবে দাঁড়িয়ে থাকবেন বলেই ফরাজ খান একদম ভদ্রলোকের মতো চলে যাচ্ছে, যেন সে কিছুই করেনি এমন ভঙ্গিতে। তিতলি খুবই বিরক্ত হলো। টিচার হয়ে নিজেকে কী ভাবে আল্লাহই জানে। শুধুমাত্র টিচার বলে আজ তিতলি চুপ থাকছেন না, না হলে এতক্ষণে বোধহয় কিছু হয়েই যেত। ফরাজ খান কলেজে জয়েন করেছে সবে মাত্র 2 মাস। প্রথম দিন থেকেই লোকটার এত ভারী অ্যাটিটিউড, উফ, ঢং, এসব মোটেই চঞ্চল তিতলির সহ্য হয় না। গম্ভীর মুখটা সব সময় পেঁচার মতো করে রাখে। সে কি লোকটাকে পছন্দ বা ভালো টালো বেশি মেসেজ দিচ্ছে নাকি? মোটেও না। সে তো শুধু এটাই বোঝাতে চাচ্ছে যে শিক্ষকদের মন হতে হবে মোমের মতো নরম। স্টুডেন্টদের সাথে হেসে হেসে দুটো কথা বলবে। তা না, এই লোক শুধু ধমকের উপরে রাখে। যেমন, এই মেয়ে, শাট আপ, আউট, কথা শোনেন না, পড়ছেন না কেন,
আপনার কি মাথায় সমস্যা? আরও কত কি। তিতলি ফোঁস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমের চশমাটা মুছে নিয়ে সে ঝকঝকে চকচকে চোখে ফারাজের দিকে চাইল। লোকটা তার দিকে তাকাচ্ছেই না। রাগে তিতলি নিচের অধর কামড়ে ধরল, বিড়বিড় করে আওড়ালো, শালা বইরা, উজবুক, গম্ভীর বেটা, শুধু পারে স্টুডেন্টদের কীভাবে সাহায্য করতে পারবে সেই চিন্তা নিয়ে হাঁটে, মনে কোনো দয়া মায়া নাই। এতগুলো স্টুডেন্টের মাঝে সে একা একা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাক। 40 মিনিট শেষ হয়ে গেল। ফারাজ তিতলির দিকে একবারের জন্যও ফিরে তাকাচ্ছে না। বোর্ডে লাইন বাই লাইন সব কিছু মনোযোগ দিয়ে বোঝাচ্ছে স্টুডেন্টদের, অথচ তিতলির চোখের দৃষ্টি ফ্যাল ফ্যাল করে থাকা দৃষ্টির মতো। ফারাজ লেখা শেষ করেই ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে ঘুরে তিতলির দিকে তাকালো। সহসা গাঢ় খয়েরি অধরের প্রান্ত প্রসারিত করে বাঁকা হাসল কিনা কে জানে। তৎক্ষণাৎ গভীর কণ্ঠে বলে, মিস তিতলি, আপনার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? আমি আবার দয়াবান টিচার, মুখে বললেও আপনাকে তো 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পারি না, বসুন। তিতলি বড্ড ঘাটতারা। ফারাজ যে তাকে ঠেস লাগিয়ে কথা বলছে ওটা আর বোঝার বাকি নেই। জানালো, না স্যার, আমার দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বরং নিজের কাজ করুন, আপনার দয়া দেখাতে হবে না। ফারাজ তিতলিকে আড়াল করে ঠোঁট কামড়ে হাসল। পর মুহূর্তেই তিতলির মুখ বরাবর চেয়ে ভ্রু শিথিল করে বলল, শিক্ষকের মাথার উপরে কথা বলার পরিণতি কেমন হতে পারে সেই ধারণা কি আদৌ আছে আপনার? একটু থেমে ফের ধমকে সরে বলে, জাস্ট সিট ডাউন, আই শেড। ধমকে তিতলি কেঁপে উঠল, অথচ তাকালোও না ফারাজ খানের দিকে। এতক্ষণ দাঁড় করিয়ে রাখতে দয়া হয়নি, অথচ এখন ছুটির টাইমে যত সব ঢং দেখাতে আসছে। সে কি শুনবে এই লোকের কথা? এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে, তাও এই লোকের কথা শুনবেই না। নিজের জেদ সব কিছুর উপরে রেখে তিতলি আর বসল না। ফারাজও আর জোর করেনি। ওনার ধারণা অযথা কোনো ব্যাটারিদের ধমক দিয়ে না বসিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। আর ফারাজ খানের কাছে সময়ের মূল্য অনেক বেশি। ঘন্টা শেষ হতেই সবাই এক এক করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্যান্টিনে, করিডোরে, মাঠে, গেটে সবাই আড্ডা দিচ্ছে। তিতলি পড়ালেখায় মোটামুটি ভালোই, সায়েন্স গ্রুপ নিয়েও লেখাপড়া করছে, কখনো স্কুল কলেজ ফাঁকি দেয়নি। অথচ আজকে কি হয়েছে কে জানে। মনে মনে ভাবছে আজ আর পরের 2 ঘন্টা করবে না। ভাবনার মাঝে শুনল পাশ থেকে নিধির গলা, ফারাজ স্যার তো তার মোবাইল নিয়ে গেছে, তাই না তিতলি? এখন কি করবি? যদি বুঝে যায় মেসেজের মেয়েটা আর কেউ নয় বরং তুই? ইয়াল্লা, আমার তো ভাবলেই গা কাটা দিচ্ছে। তিতলি মুহূর্তেই ফিরল নিধির দিকে। এই ফারাজ খান নামটা শুনলেই তিতলির মাথায় সহসা ভূত চেপে বসে। আজকে যে তাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে, সে কি আদৌ ভুলবে কথাটা? কখনো না। খাতায় কলমে লিখে রাখবে, তারপরেও তো না। বসতে বলেছে তো যখন ঘন্টা বসে যাবে তখন, এই 2-3 কিংবা 2-3 মিনিট। তিতলি ভ্রু নাচিয়ে বলল, তাতে আমার কি? আমি তো আর প্রেম করার জন্য মেসেজ দিইনি। নিধি অবাকের সাথে চরম অবাক হল, বলল, তুই জানিস কি কি মেসেজ লিখেছিলি? স্যারকে বলেছিস আপনি কি হিজলা? মনে কি কোনো ফিলিংস নেই? একটা সুন্দরী মেয়ে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এটা আপনার 7 কপালের ভাগ্য। ও মাই গড, এখন বলছিস তাতে তোর কি? দেখ, তুই আমার জানের দোস্ত, তোকে যদি স্যার থাপ্পড় মেরে কলেজ থেকে বের করে দেয় তখন আমার কি হবে? এবার তিতলির মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা গেল। এই স্যারকে তো সে ভয় পায় না এমন না, মুখে বললে কি হলো, অন্য স্টুডেন্টদের মতো এত ভয় না পেলেও সে তো তার বাবা ভাইকে ভীষণ রকমের ভয় পায়। পড়ালেখার প্রতি কোনো রকম টালবাহানা, ফাঁকিবাজি তিতলির বাবা তৌসিফ শেখ কিছুতেই বরদাস্ত করেন না। আর লেখাপড়ার বিষয়ে তিতলি খুবই মনোযোগী ছাত্রী। অন্য সব কিছু উড়ে যাক, তার মেসেজের জন্য যদি ফারাজ খান তাকে কলেজ থেকে বের করে দেয় তাহলে তো বাবাকে মুখই দেখাতে পারবে না। অথচ তিতলি তাও জেদের গলায় বলল, বের করে দিলে দিক, যেই কলেজে এই ফারাজ খান নামক টিচার সেই কলেজে পড়ার ইচ্ছেই নেই, মনে হয় দেশে আর কলেজ নেই।
এইবার স্মৃতি নোট থেকে মুখ তুলল। ওর পড়ার কোনো শেষ নেই, যথেষ্ট বুঝতার মেয়ে। কলেজে আসলেই যেখানে সেখানেই বই কিংবা নোটবুক নিয়ে ডুবে থাকে। ও বলল, তুই কি ঠিক করছিস তিতলি? স্যারকে নিয়ে যা তা বল। স্মৃতি কথার ভেতরে তখনই ফের কানে এলো, মিস তিতলি, আপনি এদিকে আসুন। তিতলি ফিরে মুখ ঘুরে তাকালো পেছনটায়। লোকটার মুখখানা সে কি গম্ভীর! গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে জোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। চোকাচুকি হতেই তৎক্ষণাৎ ফারাজ খান বলিষ্ঠ দেহ ছেড়ে লম্বা লম্বা কদমে হাঁটছে সামনে। তিতলিরা বাইরে দাঁড়িয়ে আছে। ও এক পলক নিধি, স্মৃতি, শিয়াম সবার দিকে তাকালো। ফের ফারাজ খানের যাওয়া দেখল। উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখন নিজের মোবাইল ফোন ফেরত নেওয়া, তাই এক বাক্যে পেছন পেছন গেল। পেছন পেছন যেতেই খালি জায়গাতেই ফারাজ খান থেমে গেল। সামনে ফিরেই প্যান্টের পকেটে 2 হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনাকে এখন আমার সামনে 10 বার কান ধরে উঠবোস করতে হবে মিস তিতলি। অবশ্যই কাজটা আপনাকে সবার সামনেই করানো উচিত ছিল, বাট আমি তো আর পার্সোনাল বিষয়ে অন্য কাউকে ঢোকাই না, বুঝেন তো? তিতলি ভারী চমকালো, ভরকালো। মুহূর্তেই কিছু না বোঝার মতন করে এক টানা বলল, না 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 না, নেভার। আমি কিছুতেই কান ধরে উঠবোস করব না। আর আমার অপরাধটা কি জানতে পারি? আমি কি জানতাম আপনি ক্লাসে এসেছেন? ওহ রিয়েলি? যখন চোখ মোবাইলের ভেতরে ডুবে থাকে তখন জানবেনও বা কী করে? বাই তবে আপনি যে এত বড় ভুল করে ফেলেছেন, বিগ মিস্টেক, এর শাস্তি তো পেতেই হবে। ভয়ে তিতলির গোলমুখখানা ফ্যাকাশে হয়ে গেল। শাস্তি মানে? আমার জানা মতে আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজই করিনি। অবশ্যই আপনি শাস্তি পাওয়ার যোগ্য মিস তিতলি। তাহলে আর দেরি কিসের? শাস্তিটা দিয়েই দিই। শাস্তি? কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির পুরোজোড়া কুচকানো, সপ্তদশীর পেল্লব মুখখানা এতটাই নিষ্পাপ যেন সে জীবনে কোনো ভুল করেইনি। ইতিমধ্যেই গত 1 সপ্তাহ ধরে করে আসা প্রত্যেকটা কুকর্মের কথা চোখের সামনে ভাসছে। ইস, যদি স্যার জেনে যায় তাহলে কি হবে? জীবনেও এই ফারাজ খানকে সে মুখ দেখাতে পারবে? কত নাচতে নাচতেই না বলেছিল, আপনার নাটবল্টু আদৌ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন। ইস, তখন কিনা সে! তিতলি মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। বেঁচে থাকতে আর জীবনেও এই ব্যাটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভয়, যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মান ইজ্জত তো থাকবে? পুরো পুরো কলেজে কত সুনাম নিয়ে হাঁটে সে। শিক্ষক, স্টুডেন্ট সবার কাছে সে একজন নম্র ভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্র শয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফারাজ খান চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই ফারাজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না? রাগ, জেদ, হাসি, কান্না, দুঃখ যেন তার গম্ভীর মুখের কাছে নিতান্তই হার মেনে যায়। ফারাজ খানের 2 পকেটে তখনও 2 হাত গোজানো। অতঃপর ভ্রু কুঁচকে ধমকের সুরে বললেন, আপনি জানেন না আমার ক্লাসে মোবাইল হাতে নেওয়া নিষেধ, তারপরও প্রতিদিন একই কাজ বারবার করছেন কেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবোস করুন বলছি, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি? তিতলি এবার যেন কেঁদেই ফেলবে, তবে কাঁদল না। সে তো কথায় ভ্যা ভ্যা করার মেয়ে না। সহসা একটা কুবুদ্ধি মাথায় চেপে বসল। তৎক্ষণাৎ কাঁদো কাঁদো মুখ করে জানালো, স্যার আসলে আসলে আমার খুব। ফারাজ খান এবার নড়ে চড়ে দাঁড়ালেন। তীক্ষ্ণ নেত্রযুগল সরু হয়ে এলো কৌতুকে। ভ্রু নাচিয়ে শুধালো, আপনার খুব কি? তিতলি কি বলবে বুঝতে পারছে না। বাঁচতে হলে তো তাকে এইটুকু বাহানা করতেই হবে। সে কি এত বোকা নাকি? সামান্য মোবাইল স্ক্রল করেছে, তাতে কি কান ধরে উঠবোস করবে সে? কখনো না এবং না। তিতলি ফের শুধালো, আমার খুব এমার্জেন্সি। মানে ইমার্জেন্সি? তিতলির গোলমুখখানা লজ্জায় রক্তিম হয়ে গেল যেমন। হাবুত্তাস করেই বলে ফেলল, আসলে 1 নাম্বার, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার। কথাটা বলেই তিতলি
চোখ মুখ খিচে নিল পরক্ষণেই। লজ্জায় দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। 1 সেকেন্ডও ব্যয় করতে চাইল না। সামনে পুরো কোচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা যুবককে কিছু বলার সুযোগ না দিয়েই মোবাইলের কথা ভুলে চঞ্চল তিতলি দৌড়ে পালাতে চাইল। অমনি পিছন থেকে ভারী পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, স্ট্যান্ড আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরো দমে। গলা শুকিয়ে কাঠ হলো। লোকটা ভারী চালাক, যাকে বলে জেন্টেলম্যান। সিংহের খাঁচা থেকে বাঁচতে তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে ফের ফারাজ খানের ধমকের সুরে কেঁপে উঠল তিতলি। এই মেয়ে, আপনাকে দাঁড়াতে বলেছি না আমি, কানে কি শুনছেন না? তিতলি তৎক্ষণাৎ অধৈর্যগল ভিজিয়ে একটু একটু পিছনে ঘুরে তাকালো। ফারাজ খানের পদযুগল হুট করেই এসে দাঁড়ালো মধ্যস্থে দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিলেন। হুকুম ছেড়ে বললেন, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন, মাইন্ড ইট। বলেই তিতলির সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে একদম ভদ্রপুরুষের মতো। তিতলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই চাহনিতে এক প্রকারের রাগ ক্ষোভ সব নিয়েই বাঁকা চোখে তাকিয়ে ফারাজের যাওয়া দেখল। মুখ ভেঙিয়ে বিদ্রূপ ভঙ্গিতে বলল, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন, মাইন্ড ইট। হ্যাঁ, কলেজটা মনে হচ্ছে কিনে নিয়েছে, যত সব ঢং, বেশি অ্যাটিটিউড দেখায়, মনে হয় যেন কোনো দেশের কোন বিখ্যাত প্রেসিডেন্ট এসে গেছে। সেদিনের পর অসুস্থতার বাহানা দিয়ে টানা 3 দিন কলেজে যায়নি তিতলি, এমনকি ফেক আইডিটাও ডিঅ্যাক্টিভ করে রেখেছে। দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠল তখন প্রায় সন্ধ্যা। ঠিক তখনই তিতলির মা আলেয়া শেখ তিতলির রুমে এলেন। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বললেন, তোকে কখন থেকে ডাকছি তিতলি, তুষার তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। তিতলি ঘুম ঘুম চোখে জানালো, যাচ্ছি যাচ্ছি। মেয়ের থেকে উত্তর পেয়ে তিতলির মা চলে গেল। তিতলি ভাইকে ভীষণ ভয় পায়। তিতলির মনে হয় দুনিয়ার যত গম্ভীর লোকের সাথে তার বসবাস। কলেজে, ঘরে, বাহিরে সপ্তদশীর মনে কু ডাকছে, সে কি কোনো ঝামেলা করলো? না হলে তো ভাইয়া এই সময় বাইরে থাকার কথা, সেই সময় বাড়িতে এসে তাকে ডাকছে। তিতলি বিছানা থেকে নেমে পরনে ওড়না জড়িয়ে নিল। অতঃপর বের হলো গন্তব্য ভাইয়ের রুম। তিতলি ভাইয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে থাকলো। ভয়ে সপ্তদশীর হৃদয় কাঁপছে। তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে ভেসে এলো, চোরের মতো উকি না মেরে ঘরে রোয়। তিতলি মুখ ফুলিয়ে ফেলল, যেন সে চোরের মতো উকিঝুঁকি মারছিল। চুপচাপ রুমে ঢুকলো। তুষার অফিস থেকে এসেছে সবে, এসেই মাকে বলল তিতলিকে ডেকে দিতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওয়ার্ড্রোব থেকে কি জামা কাপড় বের করতে করতে বলল, কয়দিন কলেজ যাচ্ছিস না কেন? আমার যে ডায়েরিটা সেটা তুমি জানো না? আমার যে ডায়রিয়া সেটা তুমি জানো না? তুষার বোনের কথা শুনে ভীষণ কষ্টে হাসি আটকিয়ে রাখলো। বলল, ডায়রিয়া হলে এত খাস কিভাবে? তিতলি মুখের আদল বদলে গেল তখনই। বলল, ডায়রিয়া হলে খাওয়া নিষেধ এমনটা কোথাও তো লেখা আছে নাকি? বোনের কথায় তুষার হাসল। বড্ড আদরের একটা মাত্র বোন, তবে সামনে বেশি লুতুপুতু করা ওর ডিকশনারিতে নেই। পরে আদরে বাদর হতে সময় লাগবে না। তুষার একটা হলুদ পাঞ্জাবি বের করে রাখলো নিজের জন্য, আর তিতলির জন্য বিছানার উপর থেকে শপিং ব্যাগ দেখিয়ে বলল, এইগুলো নিয়ে যা, বন্ধুর বোনের বিয়ের ইনভিটেশন পড়েছে, সেখানে যাব, 7টার দিকে রেডি হয়ে থাকবি। তিতলির যেন তস হয়েছে না, সে এতক্ষণ যাবৎ বিছানায় রাখা শপিং ব্যাগটায় দেখছিল। ফাঁক ফতর দিয়ে ভালোই দেখা যাচ্ছিল শাড়িটা, দারুণ। তিতলি বলবে বলবে ভাবছিল, শাড়িটা কি আমার জন্য এনেছো ভাইয়া? তার আগেই আদেশ পেল, তাই তিতলি আর দেরি না করে শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে 5-10টা পেছনে বাদরের মতো পড়েই থাকে, তাতে তিতলির কি? বরং সে এটা ভীষণ উপভোগ করে। আমার মতলব সুবিধার হোক না হয় অসুবিধার হোক, তাতে আপনার কি? এই প্রশ্নটা ছুড়ে দিতেই ফারাজ তিতলির থেকে দূরত্ব রেখে দাঁড়ালো। এই মেয়ে একদম স্বাভাবিক না। ফারাজ খানের মতে অতিরিক্ত বেয়াদব, বড়দের মুখের উপরে কথা বলে।
ফারাজ খান যদি এইসব বেয়াদব মেয়েটাকে সোজা করার চান্স পেত, সোজা হতে হতে একেবারে তার চিহ্ন পাওয়া যেত না। ফারাজ ফের গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আপনার মতলব যে কী সেটা আমি ভালোই জানি মিস তিতলি। আর আপনি জানেন ফারাজ খান কিভাবে ডিল করে? জানেন না তো সেটাও খুব শিগগিরই বুঝবেন। তিতলি মুখ ভেঙে বিদ্রূপ কণ্ঠে জানালো, আমার এত বোঝার দরকারও নেই। আপনি কি ডিল করে নাকি চিল করেন সেসব তিতলি জানতে চায় না। ফারাজ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বেয়াদব মেয়েটার মুখ পানে। সহসা অধরের প্রান্তে বাঁকা হাসির রেখা টানল। তিতলি অবাক হলো, ভরকালো, চমকালো, গম্ভীর মুখে বাঁকা হাসি। ভাবা যায়? সহজে তো এই লোককে হাসতে দেখা যায় না। নিশ্চিত তার কোনো গোপন কথা জানতে পেরেছে। লোকটা জেন্টেলম্যান, তার উপরে তার পেটে যে চাপ দিচ্ছে সেটার তো কোনো খবর নেই। তার ভাইটা কোথায় গেল? তার আসলে আসাই উচিত হয়নি। কোথায় মজা করবে ভাবলো, হলো কই? হলুদের দিনই উচকা ঝামেলা। তিতলি পেটের চাপ কোনো রকম চেপে রেখেছে। আল্লাহ আল্লাহ, যদি কোনোভাবে চলে যায়। শব্দদোষী হাঁসফাঁস করল। ফারাজ সরু চোখে দেখল সব। সে একটু পরীক্ষা করবে নাকি এই মেয়েটাকে? করেই দেখা যাক। সচরাচর সে কখনো কারোর সাথে যে কথা বলে না, এটা তার ডিকশনারিতে নেই। এই বেয়াদব মেয়েটাকে যদি উচিত শিক্ষা দিতেই হয় তাহলে তার কিছু করার প্রয়োজন আছে। তাই ফারাজ ভ্রু নাচিয়ে শুধালো, আপনার নাকি ডায়রিয়া? এখন ভালো হয়েছেন তো? না হলে কিন্তু আমার কাছে ওষুধ আছে, একবার খেলে আর 10 জন্মেও আপনার ডায়রিয়া হবে না। তিতলি অবাক, বিস্ময়, হতবিহ্বল। তার ডায়রিয়া? সে কখন বলল এই লোককে? বাইরের কাউকে তো বলেনি, এমনকি তার বন্ধুদেরও না, যে কলেজে গিয়ে স্যারকে বলবে। এই লোককে তার সাথে সিসি ক্যামেরা ফিট করে দিল। যার জন্য করলো কলেজ চুরি, সে বলল চোর। তিতলি কি আর ইচ্ছে করে মিথ্যে ডায়রিয়া বানাইছে? সপ্তদশীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। ডায়রিয়া না হলেও এবার সত্যিই ডায়রিয়া হয়ে যাবে মনে হয়। তিতলি উসখুস করে বলল, আমি আপনাকে বলেছি নাকি আমার ডায়রিয়া? তিতলি থামল, অতঃপর শ্রেয়ে বলল, আর শুনুন, ডায়রিয়া হলেও আপনার ওষুধ এই তিতলি নেবে না। বেশি মানব দরদি দেখাচ্ছেন নাকি? ফারাজ ভ্রু কুঁচকাল, বলল, বেশ, আমি মানব দরদি? আপনি যদি ভাবেন তবে আমি মানব দরদি। তিতলিও খোঁচা দিয়ে বলল, আমি আপনার শার্টে একটু ডায়রিয়া করে দিতে পারি? আপনি তো মানব দরদি। আমার জানা মতে মানব দরদিরা কখনো মানুষের সাথে ব্যাঙের মতো গ্যাং গ্যাং করে না, তাই না? উল্টো মায়া দেখায়। একটু থেমে সপ্তদশী ফারাজ খানের মুখ বরাবর চাইল। তিতলি যেন বেশ মজা পেল, ফিক করে হেসে দিয়ে বলল, কি রাগ করলেন? ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ চ জাতীয় শব্দ বেরিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, ইডিয়েট। তিতলি, এই তিতলি, তিতলি, এই তিতলি, কোথায় তুই? আশেপাশে তুষারের ডাক শুনে তিতলি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল। যেন সে কিছুই জানে না। সে এতক্ষণ যাবৎ কিচ্ছু করেনি। ভাবখানা এমন, সে ফারাজ খানকে এখন দেখেছে। তার ভাই যদি জানতে পারে সে এখানে স্যারের সাথে ঝামেলা করেছে তাহলে আর আস্ত থাকবে না। আর সে কি ভুল কিছু করেছে? উচিত জবাব দিয়েছে, একদম ঠিক করেছে। তুষারকে না দেখার ভান করেই ফারাজের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখানে কেন স্যার? ফারাজের বেয়াদব মেয়ের হাব ভাব বোঝার চেষ্টা করছে না। মন চাচ্ছে একদম থাপড়ে সব কটা দাঁত ফেলে দিতে। ফারাজ তিতলির কথা উপেক্ষা করেই তিতলির সামনে দিয়ে চলে যাবে। এমন সময় তিতলি ডাকলো, কোথায় যাচ্ছেন স্যার? ফারাজ যেতে যেতে চিবিয়ে চিবিয়ে জানালো, জাহান্নামে। যেভাবে স্টুডেন্টদের ধমক দেন, নিশ্চিত আপনার জায়গা জাহান্নামেই হবে। তিতলি মুখ ভেঙচি কাটল। ততক্ষণে তুষার সেখানে উপস্থিত। সে এসেই তিতলিকে এক ধমক দিল, এই, তোকে কখন থেকে খুঁজছি ফাজিল মেয়ে, ছাদ থেকে নামলি কেন? তোকে আমি নিষেধ করিনি। সপ্তদশীর মুখটা নিমেষেই ভয়ে পরিণত হলো। বারবারই ভাইকে ভয় পায়, সে তো ভাইকেই খুঁজছিল। তিতলি জানালো, আমি কি ইচ্ছে করে নেমেছি? আমি তোমাকে খুঁজতে এসেছি ভাইয়া, আমি বাড়ি যাব। হঠাৎ এখন বাড়ি যাবি কেন? আসার সময় তো বাদরের মতো লাফিয়ে চলে এসেছিস। আমার 2 নম্বর ধরেছে ভাইয়া,
প্লিজ বাড়ি চলো না, আমি আর এখানে থাকবো না। এই কথা তুই রুমানা আন্টিকে বলতে পারিস নি? আমি কিভাবে বলবো? আন্টি কত মানুষের সাথে বসে কাজ করছেন। তুষার চুপ হলো, অতঃপর বলল, আয়। কোথায়? তোর না 2 নম্বর ধরেছে। তুষার তিতলিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে সব বয়স্ক মহিলারা আছেন, কেউ কেউ এদিক থেকে ওদিক ছুটছেন। বিয়ের বাড়ির কাজ কি আর কম থাকে? কত কাজ করতে করতে ফজরের আজানও দিয়ে দেয়, তাও শেষ হয় না। তুষার অয়নের মা রুমানা বেগমকে ডাকলেন, আন্টি আর্জেন্ট, একটু এদিকে আসেন। রুমানা বেগম তুষারকে খুব স্নেহ করেন। তিনি কাজ রেখে এগিয়ে এলেন, বললেন, কী রে তুষার, কিছু লাগবে? পরপর তিতলির দিকে তাকালেন ভদ্রমহিলা, মুখে হাসি ফুটিয়ে বললেন, তিতলি এদিকে আসো, কাজের কারণে তোমাকে তো একটু দেখলামও না, কিছু খাবে? না না আন্টি, আমি কিচ্ছু খাবো না, বলে তিতলি ভাইয়ের দিকে তাকালো। তুষার বুঝে আস্তে আস্তে বলল, আসলে আন্টি, তিতলি বাথরুমে যাবে, ওকে একটু। রুমানা বেগম তুষারের কথা শেষ হওয়ার আগেই বললেন, পাগলি মেয়ে, এটা আমাকে এসে বলতে পারতে, আপনি কাজ করছিলেন তাই ডাকেনি আন্টি। তখন সেখানে ফারাজ খানও এলো। বাইরে তিনি বেশ গরম উপভোগ করছেন, তাই একটু এসির নিচে এসে বসেছেন। ফারাজ দেখল বেয়াদব মেয়েটা তার চাচির সাথে যাচ্ছে। ফারাজ ফের মোবাইলের স্ক্রিনে মনোযোগ দিলেন। তুষার এসে ফারাজ খানের পাশে বসল, ভদ্রভাবে বলল, কি খবর ভাই? ফারাজ তাকালেন তুষারের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বয়সে তুষার ফারাজের 2-3 বছরের ছোট হবে। ফারাজ নিজের বয়সের ছোট ছেলেদের তুমি করেই সম্বোধন করে। তুষার বলল, ভালো আছি। তারপরে বেশ ভদ্রতায় বলল, আমার বোনটা কলেজে লেখাপড়া ঠিকমতো করে তো? ফারাজ খান নড়ে চড়ে উঠলেন, ভ্রুজোড়া কুঁচকে রেখেছেন। তিনি গম্ভীর কণ্ঠে জানালেন, খুব ভালো পড়াশোনা করে, অনেক ভালো স্টুডেন্ট তো, কেউ না পড়লেও তোমার বোন সবার আগে পড়া করে ফেলে। পড়ায় একটুও ছাড় দেবেন না ভাই, কোনো ভুল করলে আমাকে জানাবেন, বলে তুষার চলে গেল। ফারাজ খান ক্রোড় হাসল, বেয়াদব মেয়ে, বিড়বিড় করলেন, আপনার ভাইও আপনার বিপক্ষে বেয়াদব মেয়ে। আজ বিয়ের দিন, রাতে তিতলিরা সে বাড়িতে থাকেনি। তিতলি রাতে ঘুম না গিয়ে থাকতে পারে না, ওর সুন্দর ঘুমের জন্যই তুষার তিতলিকে নিয়ে চলে এসেছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 11:30। বিয়েবাড়িতে আজকে তিতলির আর যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে ফারাজ খানকে দেখলে সপ্তদশীর মন চায় খুন করতে। কিভাবে যেন তার শুধু ওই লোকের সাথে ঝগড়া লেগে যায়। তিতলি ভাবল পুরোটা আসলে দোষটা তার, ঝগড়া করার কথা সেই তুলেছে, ধাক্কাও দিয়েছে। পরক্ষণেই ভাবল, একদম ভালো করেছি, ওই লোককে ধাক্কা দিতে পেরে, মুখের উপরে ঠিক কথা বলতে পেরে চঞ্চল তিতলির আনন্দের শেষ সীমানা নেই। তারপরেও ভাইয়ের এক কথায় তাকে আজকে আবার যেতে হবে ওই বাড়ি। তিতলি বড্ড ভাই পাগল মেয়ে, ভাই বললে ওঠে, ভাই বললে বসে। গোসল করে তিতলি বিয়েতে যাওয়ার জন্য সুন্দর একটা গর্জিয়াস গাউন পরল। গাউনটা চোখে দেখার মতো। এবার কোরবানি ঈদে কিনেছে, কিন্তু পরা হয়নি, তাই আজকে পরেছে। সুন্দর করে সাজলো, রেডি হয়ে কয়েকটা ঢং করে পিকও তুলল। তিতলির একটা খরগোশ আছে, সাদা ধবধবে, এতটা সুন্দর। তিতলি তাকে খুব ভালোবাসে। সপ্তদশী খরগোশটাকে কোলে নিয়ে পিক নিল। নিজের রিয়েল আইডিতে ঢুকে একটা ক্যাপশন দেখল। চঞ্চল তিতলির ক্যাপশনটা ভালো লেগে যায়, তাই সে নিজের 2টা পিক ভালো মতো মুখ দেখা যায় না, সেগুলো দিয়ে ক্যাপশনটা দিয়ে পোস্ট করল। ফারাজ খান সদ্য গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছেন, পরনে টাওয়াল পেঁচানো। ভেজা চুলগুলো 2 হাত দ্বারা ব্র্যাকবাস করে পিছনে ঠেলে দিলেন। বিছানায় সাদা পাঞ্জাবি পায়জামা রাখা। চাচাতো বোনের বিয়ে বলে কথা, অনেক দায়িত্ব। তার বোন নেই, তাই উনি নিজের চাচাতো বোনেদের বোনের মতো ভালোবাসেন। ওনারা 2 ভাই। অন্যজনের নাম ফরহাদ খান, বিবাহিত। ফারাজ প্যান্টের ভেতরে আন্ডারওয়্যার পরতে পরতে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। তিনি তাকালেন সেদিকে, কি মনে করে মোবাইল হাতে নিলেন। ফেসবুকে নোটিফিকেশন এসেছে, তিতলি তেহরির শেখ। ফারাজ চেনে মেয়েটাকে, আর আইডির সাথে অ্যাড আছে।
তিনি স্ক্রল করে ঢুকলেন, দেখলেন মেয়েটা পোস্ট করেছে তিনি ছবি দেখার লোক না, বরং ক্যাপশনে দেখলেন, পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই, তারা ঘরে সুন্দরী কিউট বউ রেখে বাইরে অন্য নারীদের নিয়ে ফুর্তি করে। ফারাজ খান ভ্রুচোড়া কুচকালো। তিনি পড়া শেষে বিড়বিড় করে বললেন, ক্যারেক্টারলেস বেয়াদব মেয়ে, আমার সাথে লাগতে এসে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। নাম মিস তিতলি, পরে কিন্তু পস্তাবেন। আমি ফারাজ খান, ছেড়ে দিলেও ছাড় দেই না।